ওকে, আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস আলোচনা করব। গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি এবং আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। এখানে আমরা ইংলিশ গ্রামার থেকে ভোকাবুলারি থেকে কোশ্চেন আলোচনা করব। অবশ্যই এটা একটা প্র্যাকটিস ক্লাস হবে। এর আগে কিন্তু আমরা এটা প্র্যাকটিস ক্লাস হচ্ছে 5, আমরা এর আগে কিন্তু 4টি ক্লাস এখান থেকে অলরেডি আলোচনা করেছি। সেখানে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করেছি, রুলস আলোচনা করেছি। আজকের ভিডিওতেও তেমনটাই আমরা আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন দেখব এবং সেই সঙ্গে আমরা রুলসগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, সেই রুলসগুলো আলোচনা করব যেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? তো এই যে তোমাদের কিন্তু পঞ্চায়েত এক্সামের যে সিলেবাস বলে দেওয়া আছে, সেখানে যে অ্যাকচুয়ালি যে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেসের যে পোর্শনটা, তার যে কিন্তু তার আন্ডারে যে সিলেবাসটা বলে দিয়েছে, সেই সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাসও আমরা শুরু করেছি, এমসিকিউ আলোচনা করছি। তো অবশ্যই তোমাদের কিন্তু দেখতে হলে বা এই ক্লাসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে এবং ফলো করতে হবে। ওকে, তো যাই হোক, দেখো আমরা আজকের ক্লাসটা, তোমরা যারা নতুন দেখছো তাদেরকে বলবো জাস্ট কয়েক মিনিট ওয়েট করে দেখে নাও। তোমাদের কিন্তু ইংলিশের থেকে আমি ভালোভাবে বলছি, এখানে কিন্তু ইংলিশে একটা ভালো স্কোর তোমরা করতে পারো যদি ক্লাসগুলো প্র্যাকটিস করো। কারণ যে ধরনের কোশ্চেন এখানে আলোচনা করবে, এক্সামে দেখবে সেই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো এখানে আমরা 25 কোশ্চেন্স আলোচনা করব এবং টপিক এরিয়া 15টার বেশি আমরা টপিক কভার করেছি আজকের কোশ্চেনে। মানে আমাদের যে সিলেবাস বলে দেওয়া আছে সেই সিলেবাসগুলোর আন্ডারে আমরা কোশ্চেনগুলো রেখেছি এবং অবশ্যই এটা এমসিকিউ ফরম্যাট, কারণ আমরা আজকে এখানে প্র্যাকটিস করতে চলেছি। ক্লিয়ার? তো চলো আমরা ফার্স্ট দেখে নেব কোশ্চেনগুলো পরপর এবং সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করবো। অবশ্যই রুলসগুলো খুব ভালো করে জানবো, যেমন আমরা আগের ক্লাসগুলোতে করে এসেছি। ওকে, চলো। দেখো এখানে অ্যাকচুয়ালি আমি এখানে কয়েকটা টপিক মেনশন করে দিয়েছি, বাট এদের বাইরেও কিন্তু আমাদের আজকে কোশ্চেন আসে। যেমন আমি এখানে বলে দিয়েছি ভোকাবুলারি। ভোকাবুলারি আমরা আজকে কোশ্চেনে পাবো, তার মধ্যে সিনোনিম পাবো, অ্যান্টোনিম পাবো, স্পেলিং পাবো, ওয়ান ওয়ার্ড পাবো, ইডিয়াম ফ্রেজ থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, ঠিক আছে, সেখানে কমন ইডিয়াম, ফ্রেজাল ভার্ব পাবো, অ্যান্ড টেন্স অবশ্যই ইম্পর্টেন্ট, ভয়েস চেঞ্জ অবশ্যই ইম্পর্টেন্ট, সেখান থেকে কোশ্চেন আসে। গ্রামার রুলস খুবই খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, বিভিন্ন রুলস আছে, গ্রামারের প্রচুর রুলস হয়, সেই জায়গাগুলো থেকেও কিন্তু আজকে কোশ্চেন আসে এবং এরর থেকেও কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নেব। ফার্স্ট কোশ্চেন আছে, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু ডিলিজেন্ট। দেখো আমি তোমাদের যেমনটা বললাম, তোমাদের সিলেবাসে ভোকাবুলারি কিন্তু মেনশন করে দেওয়া আছে। এই ভোকাবুলারির আন্ডারে আমাদেরকে কি পড়তে হবে? সিনোনিম পড়তে হবে, অ্যান্টোনিম পড়তে হবে, আমরা বলতে পারি ওয়ান ওয়ার্ড পড়তে হবে। ঠিক আছে? ইডিয়াম পড়তে হবে। তারপরে এখানে আরও যেগুলো আছে, যেমন আমরা বলতে পারি ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব আছে, আরও অনেকগুলো আছে। তো চিন্তার কিছু কারণে আমরা প্রত্যেকটা এখানে আজকে আলোচনা করব এবং অন্যান্য ক্লাসগুলোতেও সেগুলো ধরে ধরে আলোচনা হবে। ক্লিয়ার? দেখো, তো এখানে বলছে ক্লোজেস্ট ইন মিনিং টু ডিলিজেন্ট, অর্থাৎ এটার মানে কি, এটা অ্যাকচুয়ালি আমাদের জানতে চেয়েছে সিনোনিম। ঠিক আছে? সিনোনিম জানতে চেয়েছে, সিনোনিম। ক্লোজেস্ট মিনিং অর্থাৎ ডিলিজেন্টের সিনোনিম কি, হার্ড ওয়ার্কিং, স্লো, লেজি নাকি কেয়ারলেস। দেখো এই যে ডিলিজেন্ট মানে কি আগে তোমাকে জানতে হবে, তাহলে তুমি আনসারটা করতে পারবে। ডিলিজেন্ট মানে যারা খুব কঠোর, কঠোর শুধু কঠোর নয়, যারা কঠোর পরিশ্রমী, অর্থাৎ যারা খুব কাজ কাম করে, অনেক বেশি কায়িক শ্রম প্রদান করে, পরিশ্রম করে, তাদেরকে বলা হয় ডিলিজেন্ট। অর্থাৎ এখানে আমরা আরও দুটো সিনোনিম, এদের খুব ভালো ভালো সিনোনিম আছে, যেমন একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস একটা, আরও একটা হয় অ্যাসিডুয়াস। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিনোনিম এদের জন্য। এই যে ডিলিজেন্ট দিয়ে তোমাকে অপশান, এখানে আনসার হচ্ছে আমাদের হার্ড ওয়ার্কিং, বাট অপশানে তোমাকে হার্ড ওয়ার্কিং না দিয়েই এই ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্ডটা কিন্তু প্রায় প্রায় এক্সামে আসে। অ্যাসিডিওয়াসটাও আসে বাট কম আসে, কিন্তু যেটা বেশি আসে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। কোশ্চেনে দেবে, সেখানে অপশানে ডিলিজেন্ট পাবে, অথবা তোমাকে কোশ্চেনে ডিলিজেন্ট দেবে আর অপশানে গিয়ে তুমি ইন্ডাস্ট্রিয়াস পেয়ে যাবে। ঠিক আছে? আমি এখানে হার্ড ওয়ার্কিং দিয়েছি, হার্ড ওয়ার্কিংও আসে, বাট এটা কিন্তু বেশিরভাগ আসে। তো আনসার ডিলিজেন্ট মানে কঠোর পরিশ্রমে, আর এই 4টি অপশানের মধ্যে যেটা আমাদের হার্ড ওয়ার্কিং এর সঙ্গে যাচ্ছে, সুতরাং অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এখানে ভোকাবুলারি থেকে আরো একটা কোশ্চেন আছে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু লুসিড। একটা আমরা সিনোনিম পেলাম, এবার বলছে অপোজিট, অর্থাৎ এটা অ্যান্টোনিম পেয়ে যাচ্ছে আমরা। ঠিক আছে? অ্যান্টোনিমের একটা কোশ্চেন। তো লুসিড খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, লুসিড এক্সামে বারবার দেখা যায়। লুসিডের অ্যান্টোনিম কি হবে? আগে লুসিডের মানেটা কি বুঝতে হবে। লুসিড মানে যেটাকে আমরা বলি কি, যেটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট, এর একটা খুব সুন্দর সিনোনিম। ঠিক আছে?
ট্রান্সপারেন্ট, অর্থাৎ এই ট্রান্সপারেন্ট, লুসিড এগুলো একে অপরের সিনোনিম। আর আমাদের অপশানে আছে ওপাক, ভেগ, গ্লোমি অ্যান্ড ক্লিয়ার। ওপাক এই ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু জানতে হবে, না হলে আনসার করা একটু চাপ হয়ে যাবে। যেমন ওপাক মানে হচ্ছে যেটা আমরা বলি অস্পষ্ট, অস্পষ্ট বা ঝাপসা, হ্যাঁ, ঝাপসা বা যেটাকে আমরা বলি আবছা, এইগুলো অপাকের মিনিং এর দিকে যায়। ভেগ মানেও সেম, অর্থাৎ অপাক অ্যান্ড ভেগ একে অপরের সিনোনিম। অ্যান্ড গ্লুমি মানেও অনেকটা সেই, এই তিনটে ওয়ার্ডের মিনিং মোরাললেস একই দিকে যায়, যেটা অস্পষ্ট অর্থে আমরা ইউজ করি। আর এখানে আমাদের আছে দেখো ক্লিয়ার, অর্থাৎ এই যে লুসিড, লুসিড, ট্রান্সপারেন্ট এগুলো একে অপরের সিনোনিম, তাদের আরও একটা সিনোনিম হচ্ছে ক্লিয়ার। সুতরাং লুসিডের সিনোনিম আমরা এখানে পেয়ে যাচ্ছি অপশান ডি, ক্লিয়ার। ক্লিয়ার। নেক্সট, নেক্সট দেখো একটা ওয়ান ওয়ার্ড থেকে কোশ্চেন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ডের একটা কোশ্চেন। হু কালেক্টস কয়েন ইজ কল্ড, যারা কয়েন কালেক্ট করে, দেখবে কিছু কিছু মানুষের অভ্যাস আছে পুরনো কয়েন দেখলে তারা সেগুলো কালেক্ট করে রেখে দেয়, বা অনেকে এরকম আছে বিভিন্ন দেশের কয়েন তারা কালেক্ট করে রেখে দেয়, তাদেরকে কি বলা হয়? কালেক্টর, নার্সিসিস্ট, নিউমিসমেটিস্ট নাকি ক্যালিগ্রাফার? দেখো, কালেক্টর তো হচ্ছে না, আর এই যে ক্যালিগ্রাফার এটার মানে কি বলো তো, যাদের হাতের লেখা খুব সুন্দর তাদেরকে বলা হয় ক্যালিগ্রাফার, অর্থাৎ হাতের লেখা যাদের সুন্দর, হাতের লেখা সুন্দর তাদেরকে বলা হয় ক্যালিগ্রাফার। আর নুমিসমেটিস্ট আর হচ্ছে নার্সিসিস্ট, নার্সিসিস্ট মানেটাও খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসা একটা প্রশ্ন। এই যে নার্সিসিস্ট মানে কি বলো তো, যারা নিজেকে নিজে খুব গর্ববোধ করে, যারা নিজেতে মুগ্ধ, যারা নিজের প্রতি সবসময় বেশি ফোকাস করে, অন্যের ফিলিংসটাকে ইম্পর্টেন্ট না দিয়ে নিজের প্রতি যারা নিজেতে আসক্ত, তাদেরকে বলা হয় নার্সিসিস্ট। এটা কিন্তু একটা এক্সামে, কোন এক্সামে আমি সঠিক খেয়াল করতে পারছি না, বাট এটা এক্সামে আসা কোশ্চেন, নার্সিসিস্ট। তো এখানে আনসার আমাদেরকে বলেছে কিন্তু যে কয়েন কালেক্ট করে তাকে আমরা বলবো নুমিসমেটিস্ট, অর্থাৎ অপশন ডি হবে সঠিক আনসার এই কোশ্চেনের জন্য। কোশ্চেন নাম্বার 3 আনসার ডি, নুমিসমেটিস্ট, ঠিক আছে, যারা কালেক্ট করে কয়েন। আর নার্সিসিস্টটা তো বললাম, ক্যালিগ্রাফারটাও বললাম, এগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। আর কালেক্টর তো যারা কালেক্ট করে, সেটা হচ্ছে মনে করো কর আদায় করে যারা, তাদেরকে আমরা কালেক্টর বলে থাকি। তো এখানে আনসার নুমিসমেটিস্ট। নেক্সট হচ্ছে টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, একটা ইডিয়ামের কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। দেখো যে কোশ্চেনগুলো রাখা আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা হয়তো বলছি না, স্টার মার্ক দিচ্ছি না, বাট ইম্পর্টেন্ট। এই যে টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটাও কয়েকবার এক্সামে আসা কোশ্চেন। এটার মানেটা কি? টু অ্যাডাপ্ট আ পেট, কোনো পেটকে অ্যাডাপ্ট করা না। টু রিভিল আ সিক্রেট, এটার সঠিক আনসার হচ্ছে টু রিভিল আ সিক্রেট, অর্থাৎ টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এটা একটা ইম্পর্টেন্ট সিনোনিম, যার সরি একটা ইম্পর্টেন্ট ইডিয়াম, যার মিনিং যায় টু রিভিল আ সিক্রেট, অর্থাৎ কোনো কিছুকে সিক্রেট করা, কোনো সিক্রেটটাকে রিভিল করা, প্রকাশ করা, সেটাকে আমরা বলবো টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অপশন বি। এর আরও একটা ইম্পর্টেন্ট সেম একটা, এই যে টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ যেমনটা বললাম, এর মিনিং হচ্ছে টু রিভিল আ সিক্রেট। এর আরও একটা সেম ইডিয়াম আছে যেটাকে আমরা বলি স্পিল দ্য বিনস, এটাও কিন্তু এক্সামে আসে, ঠিক আছে, স্পিল দ্য বিনস, এটা পরীক্ষাতে আসে, দুটোর মানে মোরাললেস একই দিকে যায়, সেম, যেটাকে আমরা বলো টু রিভিল এ সিক্রেট। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে অ্যাকোমোডেশন বানানটা কোথায় ঠিক আছে? অ্যাকোমোডেশন খুবই আসে এক্সামে, অ্যাকোমোডেশন। দেখো এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে যদি তুমি স্পেলিংটা না জানো তাহলে আনসার করা অনেকটা চাপের হয়ে যাবে, কারণ অপশানগুলো দেখবে প্রায় একই, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো শুধুমাত্র ভাওয়েলের এক্সচেঞ্জ হয়, বাকি ওয়ার্ডগুলো একই থাকে। সুতরাং এই ধরনের আনসারগুলো করার জন্য আমি বলবো তোমাদের সব থেকে ভালো, যদি তুমি স্পেলিংটা জানো আগে লিখে নেবে এক জায়গাতে, না হলে কিন্তু অপশান দেখে করতে গেলে নিজে কনফিউজড হয়ে যাবে। তো আমি জানি অ্যাকোমোডেশন বানানটা হচ্ছে ACCO MMO DATION, অ্যাকোমোডেশন, এটা হচ্ছে সঠিক বানান। তো এখানে সিটা ডবল আসবে এবং এমটা ডবল আসবে, এটা হচ্ছে সঠিক বানান। তুমি যদি এটা লিখে নাও তাহলে, যদি জানো তাহলে এই ট্রিকটা কাজে লাগবে, আদারওয়াইজ এটা হবে না। তো অ্যাকোমোডেশন বানানটা আমি জানি, আমি লিখে নিলাম, এবার আমি মেলাবো। আর না হলে তুমি যদি অপশান দেখো না, তুমি যদি বানানটা জানো কিন্তু কনফিউজড হয়ে যাবে, কারণ এখানে খুব সিমিলার, মানে যে অপশানগুলো চেঞ্জ হয় খুব সামান্য সামান্য চেঞ্জ হয়। তো অ্যাকোমোডেশন আমি লিখে নিলাম, কোথায় আছে দেখি,
অপশান এতে আছে এ সি ও, আচ্ছা এখানে সি একটা করে দিয়েছে, তো এটা আমরা এটা আনসার হচ্ছে না। বিতে আছে এ সি সি ও এম ও, এম ডবল হবে, এখানে একটা এম আছে, হচ্ছে না। সিতে দেখি এ সি সি ও এম এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন পেয়ে গেছি, অপশান সিতে আছে। এই যে ডবল সি অ্যান্ড ডবল এম, তো অপশান সি হবে অ্যাকোমোডেশনের সঠিক বানান। ডিটাতে দেখো এস আই ও এন করা আছে, বাট অ্যাকোমোডেশনে এস আই ও এন হয় না, টি আই ও এন হয়, যেটা অপশান ডিতে ভুল আছে, তো অপশান সি হয়ে যাবে এখানে। নেক্সট হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন। ফিক্সড প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট, এখানে আমাকে প্লিজডের সঙ্গে এগুলো জানতে হবে, না না হলে আনসার করা চাপের। এই যে প্লিজড কথাটা আছে না, প্লিজড এর সঙ্গে দুটো প্রিপোজিশন হয়, একটা হয় অ্যাট আর একটা হয় উইথ। এইবার প্রসঙ্গ হচ্ছে আমি কোথায় অ্যাট নেব কোথায় উইথ নেব। এখানে অপশানে দেখো উইথও আছে অ্যাটও আছে, আমি জানলাম যে প্লিজডের সঙ্গে অ্যাট বসে বা উইথ বসে, ফিক্সড প্রিপোজিশন এটা প্লিজডের সঙ্গে ফিক্স থাকে, তো কোনটা নেব আমি এখানে আনসারটা। তো এটাকে আমাকে জানতে গেলে আমাকে সঠিক রুলসটা জানতে হবে, না হলে অপশানে দুটোই আছে, কনফিউজড হওয়াটাই স্বাভাবিক। তো এখানে আমি একটা কথা বলে রাখি, প্লিজড অ্যাট যখন হবে, প্লিজড অ্যাট অর্থাৎ প্লিজড অ্যাট, আর এখানে বলছে প্লিজড উইথ, প্লিজড উইথ। প্লিজড উইথ কখন হবে, যখন কোনো ব্যক্তির সঙ্গে, ব্যক্তির ক্ষেত্রে প্লিজড বোঝাবে। এখানে বলা হচ্ছে দ্য টিচার ওয়াজ প্লিজড ড্যাশ দ্য স্টুডেন্টস প্রোগ্রেস, অর্থাৎ স্টুডেন্টদের প্রোগ্রেসের সঙ্গে টিচার স্টুডেন্টসের প্রোগ্রেসের প্রতি কী হয়েছিল, প্লিজড হয়েছিল, অর্থাৎ সন্তুষ্ট হয়েছিল। তো এই যে টিচারটা প্লিজড হচ্ছে কার প্রতি, স্টুডেন্টসের প্রোগ্রেসের প্রতি, অর্থাৎ এখানে স্টুডেন্টের প্রসঙ্গ আসছে, যখনই কোনো ব্যক্তির প্রসঙ্গ আসবে সেখানে আমরা প্লিজডের সঙ্গে উইথ নেব, আর এখানে স্টুডেন্ট আছে বলে আমি এখানে উইথটা আনসার নেব, অপশান এ। আর প্লিজ অ্যাডটা কোথায় হবে, প্লিজ অ্যাড আ থিং, অর্থাৎ কোনো থিং রিলেটেড যদি প্লিজড হয়, মানে এখানে স্টুডেন্টের প্রোগ্রেসের প্রতি প্লিজড হচ্ছে, অর্থাৎ ব্যক্তির প্রসঙ্গটা চলে আসছে, সেই জন্য প্লিজড উইথ হবে। আর যদি কোনো বস্তুর প্রতি প্লিজড হয়, সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে আমরা প্লিজড অ্যাট নেব, ঠিক আছে। এটা কিন্তু এই প্লিজডের সঙ্গে এই দুটো প্রিপোজিশনই বারবার এক্সামে আসে, তো দুটো কিন্তু ভালো করে বুঝে নিলে আর অসুবিধা হবে না। তো এখানে আমাদের স্টুডেন্টের প্রসঙ্গ আছে, তাই আমি এখানে উইথ নেব, অপশান এ উইথ, প্লেসড উইথ। দ্য টিচার ওয়াজ প্লেসড উইথ দ্য স্টুডেন্টস প্রোগ্রেস। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। চারটে সেন্টেন্স আছে এখানে, চারটের মধ্যে কোনটা সঠিক, সঠিকটাকে চুজ করতে হবে। শি হ্যাজ গান টু মার্কেট ইয়েস্টারডে, শি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। আচ্ছা এখানে টেন্সের অ্যাকচুয়ালি হেরাফেরা হচ্ছে, টেন্স চেঞ্জ হচ্ছে, এখানে ওয়েন্ট পেয়েছি, এখানে হ্যাজ গান পেয়েছি, এখানে হ্যাজ ওয়েন্ট তো হয় না, অপশান সি দেখেই বুঝতে পারছি, কারণ হ্যাজের পরে আমরা জানি ভার্বের থার্ড ফর্ম বসে। আর এখানে ওয়েন্ট আছে, ওয়েন্ট কখনো থার্ড ফর্ম না, গো ওয়েন্ট গান হয়, অর্থাৎ ওয়েন্ট কোনো প্রসঙ্গে আসবে না, অপশান সি এলিমিনেট হয়ে গেল। নেক্সট হচ্ছে শি গো টু মার্কেট ইয়েস্টারডে, অর্থাৎ শি থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তাহলে শি এর পরে গোজ হয়, এটাই নিয়ম, এখানে গো আছে, তাই অপশান ডিও এলিমিনেট হয়ে গেল। এবার প্রসঙ্গ হচ্ছে শি হ্যাজ গান টু মার্কেট ইয়েস্টারডে নেবো নাকি শি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে নেব। প্রথমে বলি কিছু কিছু টাইম ইন্ডিকেশন হয়, দেখো এখানে ইয়েস্টারডে কথাটা মেনশন আছে, দুটোতেই আছে। তো এই যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তারপরে এই যে লাস্ট নাইট, হ্যাঁ, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এই যে টাইম ইন্ডিকেশন কিছু ওয়ার্ড থাকে, এগুলো যখনই সেন্টেন্সে আসবে আমরা বুঝে নেবো এগুলো পাস্ট টেন্সের দিকে যায়, পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট, যেখানে ভি টু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হবে। তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ হবে, তো এখানে প্রথমটাতে আছে শি হ্যাজ গান, অর্থাৎ এখানে পাস্ট টেন্স আছে বাট পাস্ট পারফেক্ট করা আছে। আর আমি বললাম এরকম টাইম ইন্ডিকেশন কিছু থাকলে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে, এরকম কোনো ওয়ার্ড থাকলে সেটাকে সিম্পল পাস্টের দিকে যায়, অর্থাৎ যেখানে ভি টু ইউজ হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তো ভি টু কোথায় আছে, শি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, অপশান বিতে আছে, তো বিটা হবে এখানে সঠিক আনসার, ঠিক আছে। এখানে সিম্পল পাস্ট করতে হবে, পাস্ট পারফেক্ট করলে আনসার হবে না, কারণ ইয়েস্টারডে এটা দেখে আমি বুঝে নিলাম এটা সিম্পল পাস্টের একটা ঘটনা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস, একদম ইজি একটা কোশ্চেন, কারোরই আশা করি সেটা ভুল হবে না, টাইম লাগবে না, সিম্পল একটা ভয়েস চেঞ্জ আছে। দ্য ম্যানেজার সাইন্ড দ্য লেটার, কোন টেন্সটা আগে দেখো, সাইন্ড আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। আর এটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি হয়, দ্য লেটারটা প্রথমে আগে চলে আসবে, এখানে পাস্ট টেন্স আছে যেহেতু তাই ওয়াজ সাইন্ড হবে, এটাই সিম্পল একদম। দ্য লেটার ওয়াজ সাইন্ড বাই দ্য ম্যানেজার কোথায় আছে, অপশান বিতে আছে, একদম সহজ প্রশ্ন, সকলের হবে এটা, অপশান বি, এটা নিয়ে আর বলার কিছু নেই, ঠিক আছে। নেক্সট
Question number 9. Change the indirect speech. He said, I am writing a letter. এটাও একটা ন্যারেশন চেঞ্জের সিম্পল কোশ্চেন। ন্যারেশন চেঞ্জ থেকে তোমাদের পঞ্চায়েতের এক্সামগুলোতে এরকম সহজই কোশ্চেন আসবে, এমন কিছু টাফ আসবে না, যেহেতু পঞ্চায়েতের এক্সামের কথা বলছি। তো এখানে দেখো সিম্পল একটা ন্যারেশন আমরা আছে, আর এর আগেও একটা সিম্পল ভয়েস চেঞ্জ করলাম। তো এখানে ন্যারেশন চেঞ্জের রুলস লাগাও, আনসার চলে আসবে। কি হবে? হি সেইড আছে, হি সেইড থাকলে আমরা কি করি, সেইড আর লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ হবে। হি সেইড দ্যাট আই অ্যাম রাইটিং আ লেটার, অর্থাৎ আইটা চেঞ্জ হবে হিতে, আর এখানে টেন্সের চেঞ্জ হয় আমরা জানি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস হয়। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে আই অ্যাম, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ হি ওয়াজ হবে, হি ওয়াজ রাইটিং, হি ওয়াজ রাইটিং আ লেটার। কোথায় আছে? হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার, হি সেইড দ্যাট হি ইজ করেছে, এখানে এটা হবে না, অপশান এ হচ্ছে না। হি সেইড দ্যাট হি রাইটস করেছে, হচ্ছে না। হি সেজ দ্যাট, সেজ তো হয় না, এখানে সেইড দ্যাট হয়, তো অপশান বাকি রইল তিনটে, এলিমিনেট হয়ে গেল, বাকি রইল অপশান ডি, হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার। একদম ঠিকঠাক আছে অপশান ডিতে। 10. ফিল ইন দ্য ব্লাঙ্ক, একটা আর্টিকেলের কোশ্চেন আছে। গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট রিভার ইন ইন্ডিয়া। গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট রিভার, তো এখানে কোন আর্টিকেল নেব? নো আর্টিকেল হবে নাকি এ অ্যান্ড ডি? আর্টিকেলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনডেফিনাইট আর একটা হচ্ছে ডেফিনাইট। ঠিক আছে, ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট, যেখানে আমরা এ অ্যান্ড ইউজ করি। ডেফিনাইটটা হচ্ছে যেখানে আমরা দা ইউজ করি। ডেফিনাইট নির্দিষ্ট করে বলা হয় দা। তো এই যে গঙ্গা, এটা একটা নদীর নাম, ঠিক আছে, নদীর নাম। এই যে গঙ্গা বা নদী বলো, কোনো রিভার বলো, ওশান বলো, সি বলো, তাদের আগে আমরা ডেফিনাইট আর্টিকেল ইউজ করি। আর ডেফিনাইট আর্টিকেল কি? THED, এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে, তাই এখানে নো আর্টিকেল কিন্তু হবে না, এখানে হবে THE। দ্য গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট রিভার ইন ইন্ডিয়া। আর এখানে এই দাটা কেন ইউজ হয়েছে? দ্য গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি করা আছে, দেখো হোলিয়েস্ট EST, ঠিক আছে, সেজন্য এখানে দা বসছে। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কিন্তু দা বসাই। ওকে, দ্য গঙ্গা ইজ দ্য হোলিয়েস্ট রিভার ইন ইন্ডিয়া, তো অপশান কোথায় আছে? সিতে আছে, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 10 ক্লিয়ার হয়েছে সকলের? চলো নেক্সট। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আরও একটা কারেক্ট সেন্টেন্স চুজ করতে হবে, 4টি সেন্টেন্স আছে। Neither of the boys were present, neither of the boys was present, neither of the boys are present, নাকি neither of the boys have been present. Choose the correct sentence. বলো কি হবে? তো এখানে অ্যাকচুয়ালি আমরা দেখছি যে ভার্বটা চেঞ্জ হচ্ছে, তাই তো? প্রথমটাতে ওয়ার আছে, সেকেন্ডটাতে ওয়াজ আছে, থার্ডে আছে আর, অ্যান্ড ফোরে আছে হ্যাভ বিন। তো এখানে ভার্বটা আমি দেখছি চেঞ্জ হচ্ছে, তার মানে আমাকে দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমি যদি সাবজেক্টটাকে চুজ করতে পারি, সিঙ্গুলার সাবজেক্ট আছে নাকি প্লুরাল, তাহলে আমার আনসারটা সহজে বার করা সহজ হয়ে যাবে। কারণ আমরা জানি অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তো এখানে আমরা এই যে নাইদার, এগুলোকে নাইদার, আইদার, ইচ, এভরি, EVERY, ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো সব সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে, এগুলো সব সিঙ্গুলার। এই আইদার, অর, নাইদার, নট, এগুলোর ব্যবহার ভালো করে জানতে হবে। তারপরে আসে নট অনলি বাট অলসো, হ্যাঁ, এগুলো ব্যবহার আলাদা করে জানতে হবে। তো আমরা অন্য কোনো ক্লাসে সম্ভব হলে সেখানে আলোচনা করবো, যেহেতু আমরা এখানে প্র্যাকটিস ক্লাস করছি, সেদিকে যাচ্ছি না, বাট যতটুকু কোশ্চেনটার রিলেটেড যতটুকু বলার দরকার অবশ্যই বলে দেবো। ক্লিয়ার? তো এখানে নাইদার আমি বললাম যে এগুলো সব সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়, তাই আমি যদি সাবজেক্টটাকে এখানে নাইদার ধরি, এই নাইদারটাই হচ্ছে আমাকে মেন সাবজেক্ট এখানে। তো নাইদার যে এখানে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট এটা একটা,
তাহলে আমার ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে সবগুলোতেই দেখো প্লুরাল আছে, একমাত্র এটাতে আছে সিঙ্গুলার, ওয়াজ আছে। সুতরাং অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নাইদার অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট। এবার কেউ যদি এই বয়েজটাকে সাবজেক্ট হিসেবে ধরে নেয় তাহলে তার আনসার হয়ে যাবে ভুল, কারণ বয়েজটা আছে এখানে প্লুরাল, ঠিক আছে, বয়েজটা আছে প্লুরাল। এবার এই প্লুরাল দেখে কেউ যদি আর বা ওয়্যার আনসার করে, দেখো এখানে আরও আছে, ওয়্যারও আছে, ঠিক আছে, কেউ যদি বয়েজটাকে আনসার ধরে নেয় তাহলে, মানে সাবজেক্ট ধরে নেয়, তাহলে তার আনসার ভুল হবে, একদম গ্যারান্টি। তো এখানে আমাকে সাবজেক্টটাকে চুজ করতে হবে। তো বয়েজ এখানে সাবজেক্ট নয়, দেখো নাইদারের পরে একটা প্রেপোজিশন আছে অফ, আর অফের প্রেপোজিশনের পরে যদি যে পার্টটা আসে সেটাকে বলা হয় অবজেক্ট অফ প্রেপোজিশন, ঠিক আছে। সুতরাং এখানে সাবজেক্ট কিন্তু এই বয়েজ নয়, এখানে মেন সাবজেক্ট নাইদার, আর নাইদার সিঙ্গুলার, তাই আমি ভার্বটাকে সিঙ্গুলার নেব, ওয়াজ। তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে লুক আফটার, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের একটা কোশ্চেন, লুক আফটার। লুক আফটারের মানে কি? টু 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 টেক কেয়ার অফ, টু সার্চ, টু রিজেম্বল, টু অ্যাডমায়ার। লুক আফটার মানে, লুক আফটার মানে দেখাশোনা করা, দেখাশোনা, ঠিক আছে, প্রতিপালন করা, দেখাশোনা করার, প্রতিপালন করা, লুক আফটার ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট এবং ইজি। তো এই যে দেখাশোনা বা প্রতিপালন কোনটার দিকে যায়? টু টেক কেয়ার, টেক কেয়ার অপশন এ হয়ে যাবে। লুক আফটার মিনস হচ্ছে টেক কেয়ার। এখানে আরেকটা দেখো রিজেম্বলস আছে, হ্যাঁ, এর একটা কিন্তু ভালো ফ্রেজাল ভার্ব হয়। এখানে যেমন বলেছে লুক আফটার, যেটার মিনিংটা হচ্ছে টু টেক কেয়ার, আর আরেকটা ফ্রেজাল ভার্ব হয় টেক আফটার। টেক আফটার, টেক আফটার মানে এই রিজেম্বলস, অর্থাৎ সদৃশ্য হওয়া, ঠিক আছে। টেক আফটারটাও কিন্তু পরীক্ষাতে আসে, যার মানে রিজেম্বল। লুক আফটার মানে দেখাশোনা করা, যার আনসার টু টেক কেয়ার অফ, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট একটা সহজ কোশ্চেন আছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ চারটে অপশনের মধ্যে সঠিক ওয়ার্ডটাকে চুজ করতে হবে। প্লিজ ড্যাশ দ্য ডোর বিফোর ইউ লিভ। দেখো এখানে কোশ্চেনগুলো একটু, কিছু কিছু কোশ্চেন সহজ আছে, কারণ তোমাদের এক্সামের লেভেলটা বুঝতে হবে, পঞ্চায়েতের এক্সাম তো খুব একটা টাফ আসবে না বলে আমি মনে করছি। ওকে, তো এখানে দেখো প্লিজ ড্যাশ দ্য ডোর বিফোর ইউ লিভ, তুমি চলে যাওয়ার আগে দরজাটাকে বন্ধ করো। তো ক্লোজের অ্যাকচুয়ালি সঠিক কোন ক্লোজটা ইউজ হবে সেটা, তো এখানে আছে CLOZE, এই ক্লোজ তো হয় না। এখানে আছে CLOTHES, ক্লোথস, হ্যাঁ, এটাও হয় না। আর এখানে আছে CLOSE, ক্লোজ, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ক্লোজ হবে, তাই তো, ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর বিফোর ইউ লিভ, অপশন ডি হবে সঠিক আনসার। আর এই যে কেন ডি হবে, দেখো এই যে সেন্টেন্সগুলোকে আমি বলছি এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সগুলোতে সাবজেক্টটা ঊর্ধ্বে থাকে, অর্থাৎ ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, ভার্ব দিয়ে। যেমন আমি বললাম ওপেন দ্য ডোর, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স শুনেছো, ওপেন দ্য ডোর, তারপরে হচ্ছে শাট দ্য ডোর। তো দেখো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, এখানেও এটা হচ্ছে সেই সেন্টেন্স। প্লিজটাকের কথা তুমি বাদই দাও, প্লিজটাকে মনে করো নেই, হ্যাঁ। তো এখানে হচ্ছে এটাও সেই সেন্টেন্স, আর এই যে যখন ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলোকে বলা হয় ইম্প্যারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ইম্প্যারেটিভ সেন্টেন্সের অনেক ভাগ হয়, ইম্প্যারেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, অপটেটিভ। তো এটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। তো এখানে হবে CLOSE, ক্লোজ, ক্লোজ দ্য ডোর বিফোর ইউ লিভ, অর্থাৎ তুমি চলে যাওয়ার আগে দরজাটা বন্ধ করে যাও। হ্যাঁ, এখানেও দেখো ক্লোজ আছে, বাট এটা পাস্ট করে দিয়েছে, ইডি করে দিয়েছে, এটা হবে না। তো অপশন ডি হবে। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 14, আইডেন্টিফাই দ্য পার্ট হুইচ অ্যান এরর, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্টস অন টাইম। কোন পার্টটাতে এরর আছে? এরর এখানে ভালো করে বুঝতে হবে। ইচের আমি যদি পার্টস অফ স্পিচের কথা বলি, প্রথমত ইচ দুভাবে ইউজ হয়। একটা হচ্ছে এটা প্রোনাউন হিসেবে ইউজ হয়, আর একটা হয় অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। কোনটা অ্যাডজেক্টিভ কোনটা প্রোনাউন কি করে বুঝবো? দেখো এখানে ইচের পরে একটা প্রেপোজিশন আছে অফ, অফ, আর অফের পরে আছে অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ প্রেপোজিশনের পরে যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি অবজেক্ট অফ প্রেপোজিশন, ঠিক আছে, অবজেক্ট অফ প্রেপোজিশন। সুতরাং এখানে আমাকে বুঝতে হবে ইচের পার্ট অফ স্পিচটা কি। যদি সেটা বোঝা যায় তাহলে আমি সাবজেক্টটাকে সহজে চুজ করতে পারবো, আর সাবজেক্টটা সহজে চুজ হয়ে গেলে আমাকে আনসার করাটা, আমাদের গ্রামারের রুলস অনুযায়ী যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, যদি
সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। তো এখানে দেখো ইচের পরে একটা আমি দুটো সেন্টেন্স লিখছি, ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। আমি এখানে লিখলাম ইচ অফ দ্য বয়েজ ওয়াজ ওয়্যার প্রেজেন্ট। আর একটা লিখলাম ইচ বয় ওয়াজ ওয়্যার প্রেজেন্ট। দেখো দুটোতেই আমি ইচ ব্যবহার করেছি সেন্টেন্সের প্রথমেতেই। এবার প্রসঙ্গটা হচ্ছে এখানে দুটো ইচ দুইভাবে কাজ করছে, একটাতে প্রোনাউন হিসেবে কাজ করছে, একটাতে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কোথায় প্রোনাউন কোথায় অ্যাডজেক্টিভ আমি কি করে বুঝবো? প্রথম ইচটার যদি প্রসঙ্গতে আসি, প্রথম ইচের পরে দেখো ইচ অফ দ্য বয়েজ বলেছি আমি। তো ইচ এখানে প্রেপোজিশন একটা পেয়ে গেলাম অফ, তার পরেরটা হচ্ছে অবজেক্ট, সুতরাং প্রেপোজিশনের আগে যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট হয়। আর সাবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই হয় তাকে নাউন হতে হবে অথবা তাকে প্রোনাউন হতে হবে। তাহলে ইচ কি? ইচ নাউন তো কখনোই নয়, তাহলে ইচ হচ্ছে এখানে প্রোনাউন। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ নাকি ওয়্যার প্রেজেন্ট করব, কোনটা নেব আনসার? এখানে ইচ যেহেতু সিঙ্গুলার, আমি এক্ষুনি একটা কোশ্চেনে বলছিলাম যে ইচ এভরি এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবেই কাউন্ট হয়। তাই এখানে ইচ যেহেতু সিঙ্গুলার আর ইচ হচ্ছে আমাকে সাবজেক্ট, এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে এবং এটা সাবজেক্ট, তাই এটা সিঙ্গুলার যদি হয় তাহলে আমি এখানে আনসারটাও ভার্বটাও সিঙ্গুলার নেব, অর্থাৎ ওয়াজ নেব। এখানে কিন্তু ওয়্যার করলে হবে না। এবার আসি নেক্সট সেন্টেন্সটাতে। এখানে বলছে ইচ বয় ওয়াজ ওয়্যার প্রেজেন্ট। তো এখানেও আমি ওয়াজ নেব নাকি ওয়্যার নেব? এবার এখানে প্রথম ইচটাকে আমি পেয়েছিলাম, এটা হচ্ছে কাজ করছিল প্রোনাউন হিসেবে। নেক্সট সেন্টেন্সটা দেখো ইচ বয়, অর্থাৎ ইচের পরে আমি একটা বয় মেনশন করে দিয়েছি। বয় তো নাউন, বয়টা তো নাউন, আর নাউনের আগে যেটা বসে সেটা সবসময় অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে। তো এখানে বয় তো আমি নাউন পেয়ে গেলাম, তো বয়ের আগে ইচ বসিয়েছে, অর্থাৎ ইচ এখানে অ্যাডজেক্টিভ। তাহলে দুটো সেন্টেন্স আমি লিখলাম, দুটো সেন্টেন্সটাতেই প্রথমেই ইচ দিয়ে শুরু হচ্ছে, বাট একটা সেন্টেন্সে ইচ কাজ করছে প্রোনাউন হিসাবে, আর একটা সেন্টেন্সে ইচ কাজ করছে অ্যাডজেক্টিভ হিসাবে। আশা করছি বোঝাতে পারলাম। এবার দেখো যেহেতু এখানে ইচ বয় এটা পুরোটা সাবজেক্ট, ইচ বয় এটা পুরোটা সাবজেক্ট, আর এখানে এটা সিঙ্গুলার, তাই এখানে আমাকে ভার্বটাও নিতে হবে সিঙ্গুলার, অর্থাৎ এখানেও কিন্তু ওয়াজ হবে, ওয়্যার হবে না। অর্থাৎ একটা কথা বলে রাখি, ইচ অ্যান্ড এভরি দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হলে সেটা সিঙ্গুলার হিসেবে ধরবে। ইচ অ্যান্ড এভরি যখনই শুরু হবে তারপরে কিন্তু যে ভার্বটা আসবে অলওয়েজ সেটা সিঙ্গুলার আসবে। আরও একটা কথা বলে দিই, ইচ অ্যান্ড এভরি দিয়ে যখনই কোনো সেন্টেন্স শুরু হবে তার যেমন ভার্বটা সিঙ্গুলার হবে, সেখানে যদি কোনো প্রোনাউন আসে সেটাও কিন্তু সিঙ্গুলার হবে। যেমন সেখানে দেয়ার যদি থাকে ভুল হবে, অর্থাৎ দেয়ারের পরিবর্তে আমাকে হিজ বা হার ইউজ করতে হবে, সিঙ্গুলার প্রোনাউন ইউজ করতে হবে, যেটা বলতে চাইলাম। ক্লিয়ার? আশা করি আর অসুবিধা হবে না। তাহলে এবার আমরা কোশ্চেনে ফিরে আসি। প্রথম যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের যে কোশ্চেনটা এখানে আসে, ইচ অফ দ্য স্টুডেন্টস। তো এখানে ইচ তাহলে প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ হবে? এখানে ইচ কিন্তু প্রোনাউন, আমি তোমাদের দুটো সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস, আর যেহেতু ইচ এখানে সাবজেক্ট এবং সিঙ্গুলার, তাই আমাকে এই সেন্টেন্সটার জন্য আমাকে ভার্বটাকেও নিতে হবে সিঙ্গুলার। কিন্তু এখানে দেখো কোশ্চেনে বলে দিয়েছে এখানে হ্যাভ সাবমিটেড করে দিয়েছে, অর্থাৎ ভার্বটাকে প্লুরাল করে দিয়েছে, তাই এই পার্টটাতে অ্যাকচুয়ালি ভুলটা আছে, এই পার্টটাতে এখানে হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। অর্থাৎ এখানে যদি হ্যাজ করতো তাহলে পুরো সেন্টেন্সটা ঠিক থাকতো। ঠিক আছে? তাহলে এখানে আমাকে হ্যাজ করতে হবে, হ্যাভ নয়। তাহলে কোন পার্টে ভুল আছে? পার্ট বিতে ভুল আছে, এই যে। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক, পার্ট বিতে ভুলটা আছে। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, হি ওয়াজ টায়ার্ড ড্যাশ হি কন্টিনিউড ওয়ার্কিং। সো, বাট, অর নাকি অলদো, কোন কনজাংশনটা এখানে সঠিকভাবে ইউজ করলে আমার সেন্টেন্সটা একটা কমপ্লিট মিনিং দেবে? প্রথমে দেখো সো আছে, হি ওয়াজ টায়ার্ড সো হি কন্টিনিউ ওয়ার্কিং, এমনটা হয় না। সে টায়ার্ড ছিল সুতরাং সে কাজটা কন্টিনিউ করেছিল, এমনটা হয় না, কারণ মিনিংটা কমপ্লিট হচ্ছে না। অপশান বিতে আসে বাট, হি ওয়াজ টায়ার্ড, সে টায়ার্ড ছিল, কিন্তু হি কন্টিনিউ ওয়ার্কিং, তবুও সে কাজটা কন্টিনিউ করেছিল। নেক্সট হচ্ছে অর এর এখানে প্রসঙ্গই হয় না, অর আসবেই না, হি ওয়াজ টায়ার্ড অর হি কন্টিনিউ, তো ওয়ারকে তুমি আগে এলিমিনেট করো, অপশান সি কে এলিমিনেট করতে করতে পারো। ঠিক আছে, তারপরে দেখো অলদো আছে, হি ওয়াজ টায়ার্ড অলদো হি কন্টিনিউড দ্য ওয়ার্কিং, সে টায়ার্ড ছিল তবুও সে কাজটা কন্টিনিউ করেছিল। তাহলে এখানে আমাকে কনফিউশন হচ্ছে বি আর ডি এর মধ্যে কোনটাকে এখানে সঠিক নেব।
তো এখানে বলে রাখি এই যে বাট অ্যান্ড অলদো দুটোই আমি যদি এখানে আনসার মানে বসানোর চেষ্টা করি, বিটা দেখো পারফেক্টলি এখানে স্যুট করছে, কারণ বি হচ্ছে এখানে বি আমরা যখন ইউজ করি না দুটোর সেন্টেন্সের মধ্যে একটা কন্ট্রাস্ট তৈরি হয়, দুটো সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্ট তৈরি করতে আমরা বি বাটটা ইউজ করি। যেমন আমি বললাম সে খুব ভালো, কিন্তু এই যে কিন্তু বোঝালাম, তার মানে ঠিক পরের সেন্টেন্সটাতে আমার বাটের মানে এই যে ভালোর পরবর্তী একটা মানে নেগেটিভ একটা ওয়ার্ড আসবে, অর্থাৎ ভালোর বিপরীত। আমি বললাম সে খুব ভালো কিন্তু সে খুব ভালো কিন্তু আবার পরিশ্রমী, এইভাবে আমরা বলতে পারি। তো এই যে দুটো ওয়ার্ডের দুটো সেন্টেন্সের মধ্যে কন্ট্রাস্ট তৈরি করছে কি বাট, সুতরাং এখানে কিন্তু বাটটা বসালে আমার সেন্টেন্সটা একটা কমপ্লিট মিনিং দিচ্ছে। হি ওয়াজ টায়ার্ড বাট হি কন্টিনিউ ওয়ার্কিং, সেজন্য আমরা এখানে অলদোটাকে ছেড়ে বাটটাকে বেশি প্রায়োরিটি দেবো, অপশান বি হবে এখানে সঠিক আনসার। 16, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন অ্যান্টোনিম টু বেয়ার। বেয়ারের ক্লোজ অ্যান্টোনিম, অর্থাৎ বেয়ারের অ্যান্টোনিম কোনটা হবে? নেকেড, এক্সপোজড, ক্লোথ অ্যান্ড হচ্ছে লিমিটেড। বেয়ার মানে কি? বেয়ার আমরা কথাটা অনেক সময় ইউজ করি বেয়ার আইজ, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি বেয়ার মানে যেটাকে আমরা বলতে পারি খালি, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় উলঙ্গ, অর্থাৎ খালি চোখ, বেয়ার আইজ অর্থাৎ খালি চোখ। তো এটার উল্টোটা, অর্থাৎ যেটা আমরা বলছি অ্যান্টোনিম কি হবে? এই যে বেয়ার আর নেকেড একে অপরের সিনোনিম, এটা হচ্ছে না। এক্সপোজড, বেয়ার মানে কোনো কিছু খালি বা উলঙ্গ বা যেটা সকলে দেখতে পায়, এক্সপোজড মানে যেটা প্রকাশিত সকলে দেখতে পায়। সুতরাং নেকেড, এক্সপোজড, বেয়ার এরা সব একে অপরের সিনোনিম, বাট আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে অ্যান্টোনিম কি হবে বেয়ারের, তো বেয়ারের অ্যান্টোনিম হবে ক্লোথ, অপশান সিটা। ঠিক আছে, ক্লোথ হবে অপশান সি। লিমিটেড তো এখানে যাচ্ছেই না। তো এই যে বেয়ার, নেকেড, এক্সপোজড এটা কিন্তু সকলে একে অপরের সিনোনিম, সিনোনিম। ওকে, আর এখানে আনসারটা হবে অ্যান্টোনিম ক্লোথ, অপশান সি। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ম্যাসিভ। একদম সহজ একটা কোশ্চেন, ইজি কোশ্চেন। ম্যাসিভ, ম্যাসিভের কি বলেছে? অপোজিট। আচ্ছা, অপোজিট মিনিং বলতে চেয়েছে, বলো কি হবে? স্ট্রং, চেয়ারফুল, লিটল নাকি এনর্মাস? এই যে ম্যাসিভ, এখানে আর একটা ওয়ার্ড লেখো প্লেন্টিফুল, এখানে আর একটা ওয়ার্ড লেখো অ্যাবান্ডন্ট, অ্যাবান্ডন্ট, অ্যাবান্ডন্ট। এই যে প্লেন্টিফুল, অ্যাবান্ডন, তারপরে হচ্ছে এটা অ্যাকচুয়ালি অ্যাবান্ডন হবে, ডিওএন। এই যে প্লেন্টিফুল, অ্যাবান্ডন, ম্যাসিভ, এনরমাস এগুলো সব একই দিকে যায়। এগুলো একটা পজিটিভ ওয়ার্ড যার মিনিং কোনো কিছু ও মানে সংখ্যায় বেশি বা প্রকাণ্ড বৃহৎ কোনো কিছুকে বোঝাতে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করি। এই যে প্লেন্টিফুল অ্যান্ড অ্যাবান্ডন্ট এই কথাটা কিন্তু এই দুটো কিন্তু পরীক্ষাতে বারবার আসে। ঠিক আছে, তো এখানে বলেছে আমাকে অপোজিট ওয়ার্ডটা ইউজ করতে হবে। তো এখানে দেখো ম্যাসিভের একটা সিনোনিম আছে এনর্মাস, বাট আমাকে বলেছে অ্যান্টোনিম, তো এনর্মাস করলে এখানে হবে না। ম্যাসিভ মানে কোনো কিছু প্রকাণ্ড বা বড়, যেটাকে আমরা বোঝাই বৃহৎ, হ্যাঁ, বৃহৎ। তো এখানে দেখো তার ঠিক উল্টো আছে লিটল, ছোট, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। স্ট্রং তো হচ্ছে না, এর সঙ্গে যাবে না, অ্যান্ড চেয়ারফুল এর সঙ্গে যাচ্ছে না, অপশান বি হবে। ম্যাসিভের অপোজিট হচ্ছে লিটল। আর প্লেন্টিফুল, অ্যাবান্ডান্ট এগুলো এগুলো কেন বলছি বারবার, এগুলো কিন্তু এক্সামে বারবার আসে, রিপিট হয় এই কোশ্চেনগুলো। প্লেন্টিফুল, অ্যাবান্ডান্ট, ম্যাসিভ, এনর্মাস এগুলো প্রায় এক্সামে আসে, সেজন্য একেবারে বলে দিচ্ছে যাতে এখানে এক্সামে দেখা যাচ্ছে তোমাকে এই অপোজিট না জানতে চেয়ে এখানে বলে দিল যে সিনোনিম, তখন তোমাকে আনসার করতে হবে এনর্মাস, সেজন্য এগুলো বলা বারবার। নেক্সট হচ্ছে হু ক্যান নট ইজিলি প্লিজড, যাকে খুব তাড়াতাড়ি বা ইজিলি যাকে সন্তুষ্ট করা যায় না তাকে আমরা কি বলবো? এটা একটা ওয়ান ওয়ার্ডের কোশ্চেন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা কোশ্চেন। যাকে খুব সহজে প্লিজড করা যায় না, শান্ত মানে সন্তুষ্ট করা যায় না, তাকে কি বলবো? কসমোপলিটান, ফ্রাইটেনিং, ফ্যাস্টিডিউয়াস অ্যান্ড হচ্ছে ফেমিনিস্ট। তো ফেমিনিস্ট তো যাই না, এটা আমরা জানি মহিলাদের সঙ্গে রিলেটেড একটা ওয়ার্ড। ফ্রাইটেনিং মানে ভয় পাওয়া বা ভীত, এটা আনসার নয়। কসমোপলিটান, কসমোপলিটান মানে যেটাকে আমরা বলি বিশ্বজনীন, বিশ্বজনীন, ঠিক আছে, বা সর্বব্যাপী যেটাকে, সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি কসমোপলিটন। তো এটাও এর সঙ্গে যায় না, এর আনসারটা হচ্ছে ফ্যাস্টিডিউয়াস, অপশান সি। অর্থাৎ যাকে সহজে প্লিজড করা যায় না, যাকে সহজে মানে যে সহজে সন্তুষ্ট হয় না, একটু সাধারণ সামান্য কিছু দিলে যে সন্তুষ্ট হয় না, যার সবসময় বেশি বেশি প্রয়োজন হয়, তাকে বলা হয় ওয়ান হু ক্যান নট ইজিলি প্লিজ, অর্থাৎ ফ্যাস্টিডিউয়াস, অপশান সি। নেক্সট, নেক্সট হচ্ছে টু বার্ন দ্য মিডনাইট ওয়েল মিনস, সেটা একটা ইডিয়াম।
ইডিয়ামের একটা কোশ্চেন, টু বার্ন দ্য মিডনাইট ওয়েল, অর্থাৎ এর মানে টু ওয়েস্ট টাইম, ওয়েস্ট টাইম না, এটা হবে না। টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, অপশন বি হবে সঠিক আনসার। ঠিক আছে, টু বার্ন দ্য মিডনাইট ওয়েল অর্থাৎ মিডনাইট ওয়েলটাকে জ্বালিয়ে রাখা, অর্থাৎ রাত্রে কোনো একটা কাজ করতে গেলে, মনে কর অধিক রাত্রে কোনো একটা কাজ করতে গেলে আমাদের যে সেই অ্যাকচুয়ালি ল্যাম্পটা জ্বালিয়ে রাখতে হয়, সেটা অ্যাকচুয়ালি এইভাবে ইডিয়মগুলো মনে রাখতে হয়। তো এটার মানে হচ্ছে টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট। ঠিক আছে, অনেক রাত পর্যন্ত কাজ করে, সেটাকে বলা হয় টু বার্ন দ্য মিডনাইট ওয়েল, অপশন বি হবে। টু স্টার্ট আ ফায়ার হচ্ছে না, টু রিল্যাক্সও নয়, অপশন বি। 20 25 আমরা যাব। ঠিক আছে, 25টা আছে। এখানে বলছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, দ্য রিপোর্ট ওয়াজ রিটেন ড্যাশ 2 আওয়ার্স। রিটেন এর সঙ্গে কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব? সিন্স, ফর, ইন নাকি ফ্রম? দ্য রিপোর্ট ওয়াজ রিটেন, রিপোর্টটা লেখা হয়েছিল ড্যাশ 2 আওয়ার্স, 2 আওয়ার্সে লেখা হয়েছিল। তো এই যে একটা টাইম বলে দিচ্ছে এখানে 2 আওয়ার্স, আর এখানে কিন্তু সিন্স আর ফরের সঙ্গে গোলালে হবে না। সিন্স বলেছিলাম পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, এটা আমরা সেই অন্য সময় আলোচনা করব, আগে আমরা এগুলো আলোচনা করেছি। বাট এখানে অ্যাকচুয়ালি দ্য রিপোর্ট ওয়াজ রিটেন ইন 2 আওয়ার্স হবে, অর্থাৎ ইন হবে এখানে সঠিক আনসার, ইন 2 আওয়ার্স, অর্থাৎ কোনো একটা টাইমের, নির্দিষ্ট টাইমের মধ্যে এই রিপোর্টটা লেখা হয়েছে। তো এই যে টাইমটাকে, যে টাইমটা নেওয়া হয়েছে সেইটাকে বোঝানোর জন্য আমরা এখানে টাইমের আগে ইন ইউজ করব। দ্য রিপোর্ট ওয়াজ রিটেন ইন 2 আওয়ার্স, অর্থাৎ রিপোর্টটা কত ঘন্টায় লেখা হয়েছিল? দ্য রিপোর্ট ওয়াজ রিটেন ইন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে রিপোর্টটা কিন্তু লেখা হয়েছিল, অপশন সি হবে এখানে। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটাকে চুজ করো। একটা টেন্স রিলেটেড কোশ্চেন আছে, বাই দ্য নেক্সট মান্থ হি উইল কমপ্লিট দ্য প্রজেক্ট। ভালো করে দেখবে, এখানে উইল আছে। By the next month he has completed the project, by the next month he completes the project, by the next month he will have। অর্থাৎ বাই প্লাস যখন কোনো ফিউচারের ইন্ডিকেশন আসে, এখানে প্রত্যেকটাতে দেখো বাই আছে, প্লাস ফিউচার, নেক্সট মান্থ অর্থাৎ ফিউচারের কথা বলা হচ্ছে। বাই নেক্সট মান্থ অর্থাৎ বাই প্লাস যখন ফিউচার ইন্ডিকেশন বা ফিউচার কোনো একটা ইন্ডিকেশন বোঝায় বা টাইম বোঝায়, ফিউচারে যখন টাইম দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা যে টেন্সটা ইউজ করবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স আমরা তখন ইউজ করব যখন বাই প্লাস একটা ফিউচারের কোনো টাইম ইন্ডিকেশন থাকবে। এখানে যেমন বলেছে বাই নেক্সট মান্থ, অর্থাৎ দেখো বাই প্লাস নেক্সট মান্থ, অর্থাৎ একটা টাইম ইন্ডিকেশন, ফিউচারের টাইমের কথা বলা হচ্ছে, তখন আমরা ইউজ করব ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স কোথায় হয়েছে দেখো, এখানে তো হচ্ছে সিম্পল ফিউচার, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট টেন্স ইউজ হয়েছে, তাই এটা আনসার হবে না। অপশন বিতে হয়েছে হ্যাজ কমপ্লিটেড, অর্থাৎ প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, এটাও হচ্ছে না। এখানে দেখো প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, হচ্ছে না এখানে, তাহলে অপশন ডি পড়ে রইল, বাই নেক্সট মান্থ হি উইল হ্যাভ, এই যে ফিউচার টেন্স উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট টেন্স উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, তো এটাই সঠিক ইউজ হয়েছে, অপশন ডিটা কারেক্ট। নেক্সট, নেক্সট হচ্ছে চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস, দ্য নিউজ হ্যাজ বিন ব্রট টু আস বাই হিম। এটা প্যাসিভ ভয়েসে আছে, হ্যাঁ, এই সেন্টেন্সে অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, আমাকে কনভার্ট করতে হবে কিসে, অ্যাক্টিভ ভয়েসে। চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ, অর্থাৎ এটাকে আমাকে অ্যাকচুয়ালি চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এই প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ ভয়েসে আনতে হবে। তাহলে এটাকে আমি প্যাসিভে থেকে অ্যাক্টিভে আনলে কি হবে, এখানে বলছে দ্য নিউজ হ্যাজ বিন ব্রট টু হিম, ব্রট টু আস বাই হিম, তাহলে এই হিমটাকে আমাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, অর্থাৎ হি হবে, হি। তারপরে আছে হ্যাজ বিন ব্রট, অর্থাৎ হ্যাজ বিন ব্রট থাকলে আমরা কি করব, হ্যাজ ব্রট। এগুলো টেন্স না জানলে কিন্তু হবে না, টেন্স জানতে হবে। হি হ্যাজ ব্রট, হি হ্যাজ ব্রট, তারপরে এই যে টু আস যেটা আছে সেটা থেকে যাবে, হি হ্যাজ ব্রট টু আস, তারপরে এই যে দ্য নিউজ এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, এটা হয়ে যাবে অবজেক্ট, দ্য নিউজ। হি হ্যাজ ব্রট টু আস দ্য নিউজ, কোথায় আছে দেখো, হি
ব্রট, হ্যাজ ব্রট করতে হবে, হচ্ছে না। হি হ্যাজ ব্রট আস দ্য নিউজ, অপশন বি সঠিক আছে। আচ্ছা, এখানে টুটা আর না দিলেও হবে, এখানে এটা প্যাসিভের সময় ঠিকঠাক মানে দিলে ঠিকঠাক হবে। হ্যাঁ, হি হ্যাজ ব্রট আস দ্য নিউজ, এটা করলেও হবে। সঠিক আনসার অপশন বিতে হবে। নেক্সট, তারপরে বলছে হি ওয়াজ ব্রট, এটা তো মিনিং পুরো উল্টো দিকে যাচ্ছে। হুই ব্রট, উই এর তো প্রসঙ্গই হয় না, তাই না? তো অপশন বি হবে। নেক্সট বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ডাজ নট বিলং উইথ দ্য আদার্স। এখানে এমন একটা ওয়ার্ড আছে যেটা আর তিনটে ওয়ার্ডের সঙ্গে মিল যায় না, বা আর তিনটে ওয়ার্ডের সঙ্গে যায় না। হ্যাপি, জয়ফুল, ইলাটেড নাকি গ্লুমি, কোনটা হবে? এখানে তিনটে ওয়ার্ডের একই মিনিং, মোরাললেস একই দিকে যাবে, একটা ওদের বিপরীতে যাবে, আর সেই যেটা বিপরীত যাবে সেটা আমাকে আনসার করতে হবে, কারণ এখানে বলেছে দ্যাট ডাজ নট বিলং টু দ্য আদার্স, যেটা অন্যদের সঙ্গে যায় না। কি হবে? দেখো, হ্যাপি, জয়ফুল, এগুলো তো বুঝতে পারছো একই। হ্যাপি, জয়ফুল, আর এই যে ইলেটেড আছে এটাও একই। এগুলোর মানে সব আনন্দিত, উল্লসিত। হ্যাঁ, তো আরে গ্লুমি ঠিক এদের উল্টো। গ্লুমি মানে বিষণ্ণ, অন্ধকারাচ্ছন্ন, এরকম একটা পরিবেশ বোঝাতে গ্লুমি ইউজ করা হয়। সুতরাং এই যে আনন্দিত আর বিষণ্ণ, এই বিষণ্ণটা এদের উল্টো, তাই এটা হবে আমাদের সঠিক আনসার। কারণ এখানে বলেছে এমন একটা ওয়ার্ডটাকে চুজ করো যেটা অন্যদের সঙ্গে যায় না, তো এই গ্লুমি ওয়ার্ডটা যায় না, অপশন ডি হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 24, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, শি সেইড টু মি হোয়ার ডু আই লিভ, ন্যারেশন চেঞ্জ, সেইড টু মি হোয়ার ডু আই লিভ, এবং এটা কোন কোন সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, এটা মাথায় রাখতে হবে, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমাদের লিঙ্কার হিসেবে হয় ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে, অথবা ইফ আসে, অথবা ফেদার আসে। ঠিক আছে, ইফ বা ওয়েদার আসে, ইফ বা ওয়েদার, আর না হলে ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই চলে আসে লিঙ্কার হিসেবে। তো আমরা দেখছি এখানে, আর হচ্ছে যেহেতু বলছে হোয়ার ডু ইউ লিভ, তাহলে আমাকে আক্স আনতে হবে, শি আক্স। এবার আমাকে লিঙ্কার হিসেবে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আনতে হবে, যেহেতু আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। শি আক্সড হোয়ার, এবার দেখো টেন্সটা চেঞ্জ হবে, ডু আই, ডু ইউ লিভ, অর্থাৎ ডুটা আই হয়। শি আস্কড হোয়ার আই, এখানে আছে ডু, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে, আর প্রেজেন্ট টেন্স হলে আমরা জানি সেটাকে চেঞ্জ করতে হয় পাস্ট টেন্সে। তাহলে শি আস্কড হোয়ার আই, এটা প্রেজেন্ট আছে, লিভ আছে প্রেজেন্ট, আমি এটা করব লিভড। ঠিক আছে, শি আস্কড, আর এখানে কিন্তু কোশ্চেন মার্ক দিলে হবে না, ফুল স্টপ দিতে হবে। শি আস্কড হোয়ার আই লিভড, আস্কড মি হবে, এখানে একটা মি হবে, যেহেতু এখানে টু মি আছে। হি আস্কড মি হোয়ার আই লিভড, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় থাকতাম। হুম, তাহলে কি হবে? শি আস্কড মি হোয়ার আই লিভ, এখানে প্রেজেন্ট করেছে, বাট এটা পাস্ট করতে হবে। শি আস্কড মি হোয়ার আই লিভড, দেখো এখানে পাস্ট আছে, এখানেও পাস্ট আছে, সুতরাং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এবং আজকের একটা সঠিক, এটাই লাস্ট কোশ্চেন। বলছে আইডেন্টিফাই দ্য পার্ট উইথ অ্যান এরর, অন অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু কলকাতা টুমারো, কোনটাতে ভুল আছে, কোন পার্টটাতে অ্যাকচুয়ালি ভুল আছে, বলো। আইডেন্টিফাই দ্য পার্ট উইথ অ্যান এরর, অন অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু কলকাতা টুমারো। প্রথমে বলে রাখি এই যে অন অফ, অন অফ এরপরে যে নাউনটা হয় সেটা সবসময়, যে নাউনটা হয় সেটা সবসময় প্লুরাল হয়। হ্যাঁ, যেমন অন অফ দ্য বয়, না অন অফ দ্য বয়েজ, অর্থাৎ অনেকগুলো বয়েজের মধ্যে একজনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তুলনা করা হচ্ছে, যেমন বললাম অন অফ দ্য ম্যাঙ্গোজ, প্লুরাল হবে ম্যাঙ্গোজ, অর্থাৎ অনেকগুলো ম্যাঙ্গোজের মধ্যে একটা ম্যাঙ্গোর কথা বলা হচ্ছে। সুতরাং অন অফ দ্য দিয়ে, অন অফ দ্য যখনই থাকবে তারপরে যে নাউনটা আসবে সেটা অলওয়েজ প্লুরাল হবে। বাট এখানে দেখো বলছে অন অফ মাই ফ্রেন্ড, অন অফ মাই ফ্রেন্ডস করতে হবে, তাহলে এটা ঠিক ছিল। যেহেতু এটা এসটা নেই, সিঙ্গুলার করেছে, তাই এই পার্টটাতেই ভুল আছে, অর্থাৎ পার্ট এতেই কিন্তু ভুলটা আছে। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। অন অফ মাই ফ্রেন্ডস ইজ গোয়িং টু কলকাতা টুমারো, ওকে। আর এখানে সিঙ্গুলার হবে, এটা ঠিকই আছে। তো অপশন এইখানটাতে ভুল আছে, অপশন পার্ট এতে ভুল আছে। ক্লিয়ার? তো এখানে আমরা 25টা কোশ্চেন কমপ্লিট করে ফেললাম। আশা করছি কারোর কোনো ডাউট হবে না। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, সেখানে আনসার করে দেবো, বোঝানোর চেষ্টা করবো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এরকম আরো প্রিপারেশন নেওয়ার জন্য নিজের
আর অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। ঠিক আছে? এখানেই শেষ করছি আজকে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।